কলকাতায় নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের এমপি আনারুলের মরদেহ উদ্ধার। পরিকল্পিত হত্যাকাণ্ড বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আটক ৩। পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা। এবং নিহত প্রেসিডেন্ট রাইসির প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির শ্রদ্ধা। তেহরানে জানাজায় লাখো মানুষের ঢল, কাল দাফন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। নিখোঁজের 6 দিন পর কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে ঝিনাইদহ ৪ আসনে এমপি আনারুল আজিমের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে কলকাতা পুলিশ, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। এদিকে এমপির মৃত্যুর সংবাদে তার নির্বাচনী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিস্তারিত দেখুন রকিব মানিকের রিপোর্টে। চিকিৎসার জন্য গেল 12 মে কলকাতায় যান ঝিনাইদহ ৪ আসনের 3 বারের সংসদ সদস্য আনারুল আজিম এমপি। পরিবারের সঙ্গে বলে যান কলকাতার স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপালের বাড়িতে থাকবেন তিনি। কলকাতায় যাওয়ার পরদিন থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়, এমনকি মোবাইল ফোনও বন্ধ ছিল। এরপর তল্লাশি শুরু করে 2 দেশের পুলিশ। অবশেষে কলকাতায় নিউটাউন এলাকায় একটি ফ্ল্যাট থেকে 6 দিন পর খণ্ডিত মরদেহ উদ্ধার করে। আমাদের আনার সাহেব সেখানে মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এইবারও নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। তা আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন। আমরা শীঘ্রই খুনের মোটিভটা কী ছিল আমরা আপনাদেরকে জানাতে পারবো। এবং ভারতীয় পুলিশ আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে। আমাদের কাছে যা ইনফরমেশন, আমরা আরও ইনফরমেশন যখন পাবো তখন আপনাদেরকে আরও তথ্য আমরা জানাতে পারবো। এ ঘটনায় কলকাতার পুলিশ 3 জনকে আটক করেছে। সিসি ফুটেজ দেখে তাদের সন্দেহ করা হয়। এরা 3 জনেই বাংলাদেশি। সহায়তা চাচ্ছে, সেই সহায়তা আমরা প্রদান করছি এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি আমাদের এবং তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে আমার মনে হয় এগুলো এখন না বলাই শ্রেয় হবে। কি কারণে আনারুল আজিমকে হত্যা করা হয়েছে এ নিয়ে রহস্য বেড়েই চলছে। এদিকে মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আজ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উপলক্ষে রাজধানী সহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা, ধ্যান ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হচ্ছে। আবির হোসেনের ক্যামেরায় এইচ.এ. মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। মহামতি গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধ পূজা, শিলগ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে পালিত হয় দিনটি। প্রাণীকুলের মঙ্গল কামনায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। রাজধানীর শাহবাগে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ এই উপলক্ষে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের আয়োজন করে। এ সময় মানবজাতির শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। গৌতম বুদ্ধ 2500 বছর পূর্বে যে শান্তি অহিংসার বাণী নিয়ে আসছিলেন, এটি শুধু মানব সমাজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, এটি পৃথিবীর সকল প্রাণীর কথা তিনি বলেছেন, সকল প্রাণীর কল্যাণের কথা বলেছেন, শান্তির কথা বলেছেন। আজকের অশান্ত পৃথিবীতে মহামতি বুদ্ধের শান্তি এবং কল্যাণের বার্তা অতি প্রয়োজন। গৌতম বুদ্ধের আদর্শ থেকে শিক্ষা নিয়ে সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য গড়ে শান্তিপূর্ণ দেশ করার আহ্বান জানান ধর্মমন্ত্রী। গৌতম বুদ্ধের জীবন আদর্শ থেকে শিক্ষা নিয়ে সকল বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে অবশ্যই ভূমিকা রাখবেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করছি। বুদ্ধ পূর্ণিমায় মহামতি গৌতম বুদ্ধের জীবন আদর্শকে ধারণ করে সুন্দর জীবন গড়ার প্রত্যয় বুদ্ধ ধর্মাবলম্বীদের। এইচ.এ. মিতু,
এশিয়ান টেলিভিশন, ঢাকা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এদিন আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয় দেশের রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ময়মনসিংহ 6 জেলার উপর দিয়ে সন্ধ্যা 6টার মধ্যে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এবার দেশের বাইরের খবর। ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের আরেকটি জানাজা তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের জানাজায় ইমামতি করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। শেষবারের মতো প্রিয় নেতার জানাজায় অংশ নিতে ঢল নামে লাখো মানুষের। কফিনবন্দি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ ব্যক্তিত্বদের শেষবার দেখে কান্নায় ভেঙে পড়েন তেহরানবাসী। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার উত্তর পশ্চিম ইরানের তাবরিজে ও ইরানের পবিত্র শহর কোমে তাদের জানাজায় অংশগ্রহণ করেন লাখো মানুষ। আগামীকাল রাইসির জন্মভূমি মাশতাদে তার মরদেহ দাফন করা হবে। এর ভিন্ন প্রসঙ্গ। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা। রাজধানী নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে প্রথমে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার AK-M মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মোহাম্মদ মনজুরুল ইসলাম বাহার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। শেখ হাসিনা দেশে না ফিরলে আজকে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের সদস্য মুজাফফর হোসেন পল্টু। তিনি বলেন, শেখ হাসিনার মেধাগুণে দেশ আজ উন্নতি শিখরে। সকালে ঢাকার সঙ্গীত একাডেমি আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় হয়েছে। এ সময় প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, নানান প্রতীক লতা সত্ত্বেও শেখ হাসিনার দূরদৃষ্টি জনকল্যাণমুখী কার্যক্রমে দেশ এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কামাল চৌধুরী, সহসভাপতি দিলীপ কুমার সহ অনেকে। বাংলা প্রসঙ্গ। ময়মনসিংহের ত্রিশালে একটি পতিত জমির গর্ত থেকে এক নারী ও 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম, সন্তান আবু বক্কর ও আনাস। মঙ্গলবার বিকেলে উপজেলার কাকচর নয়াপাড়া এলাকায় ওই 3 জনের মরদেহ পাওয়া যায়। পুলিশ বলছে, নিহত আমেনা বেগম গত বৃহস্পতিবার গার্মেন্টসে যাওয়ার কথা বলে সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা জানায়, মরদেহের দুর্গন্ধ ছড়ানোর পর গতকাল শিয়াল গর্ত থেকে মরদেহ বের করে নিয়ে আসে। ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। রোগীদের সাথে অসদাচরণ রয়েছে, গর্ভবতী নারীদের মারধর সহ রয়েছে নানান অভিযোগ। বলছে পটুয়াখালী কলাপাড়ার মহিপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান বেগমের কথা। এই অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহসিন পারভেজের রিপোর্ট জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। দীর্ঘ প্রায় 28 বছর ধরে একই স্থানে থেকে বীরদর্পের রোগীদের অপদস্থ সহ ভুল চিকিৎসা দিয়ে আসছেন তিনি। তার কাছে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন নারী ও নবজাতকের। তিনি পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান বেগম। দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনার পরিদর্শিকার দুর্ব্যবহার আর ভুল চিকিৎসায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমার বাচ্চা 5 মিনিট আগেও আমার শরীরে নড়াচড়া করছে,
কিন্তু ডেলিভারি হওয়ার পর বাচ্চা মারা কইছে নর্মালি হইবে, বাচ্চাও সুস্থ হইবে আর আমিও সুস্থ থাকবো, এটাই কইছে। ব্যথা উঠানোর পর অনেক দাহা করছে, তাই আমার লাইট দিয়েছে, ঘুষিয়েছে। ডেলিভারি হওয়ার পর একটা মেডিসিন দিয়েছে আর কি সাদা, এই মেডিসিনটা দেওয়ার পর যেকালে হওয়ার পর আমার বউয়ের উপরে থইছে, সেকালেও আমার বাচ্চারই শ্বাস চলে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান। ডেলিভারি করতে গেলে একটা বাচ্চা মায়ের পেট থেকে মৃত্যু আসতেই পারে। আমার চাকরি জীবনে আমি কোনো রোগীর কাছে কন্ট্যাক্ট করে রোগী ধরি নাই, এরকম কোনো ইতিহাস আমার নাই। আমার বিরুদ্ধে যেসব কথাগুলো উঠছে ফেসবুকে ডেলিভারি নিয়ে, সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্র। অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমি তাকে প্রাথমিকভাবে সতর্ক করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত তার অপসারণ সহ প্রসূতি ও নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে ৩৫,৫৬২ জনে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৮০,০০০ ফিলিস্তিনি। বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫,৫৬২ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। হামলায় অন্তত ৭৯,৬৫২ জন আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়। তারা আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় ১০৬ জন নিহত এবং আরও ১৭৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছেন। এই পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। সেরা পণ্যে সেরা অফার স্লোগানে শুরু হওয়া ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20-এর প্রচারণা উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ওয়ালটন কুমিল্লা এরিয়ার উদ্যোগে সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরী ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওয়ালটনের ননস্টপ মিলিয়নিয়ার উপলক্ষে ডিজিটাল ক্যাম্পেইন করা হয়। এ সময় ওয়ালটনের ডিভিশন 5-এর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোহাম্মদ মুমিনুল হক, কুমিল্লা এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ রায়হান কবির, কুমিল্লা এরিয়ার রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান দীপু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সমতলে চা, কমলা, মাল্টা, চিয়া সিড আর কিনোয়ার পর এবার শুরু হয়েছে কফি চাষ। অন্যান্য আবাদের সাথে সাথী ফসল হিসেবে কফি চাষের সুযোগ থাকায় আর্থিকভাবে লাভবান হওয়ার আশা দেখছেন কৃষকরা। স্থানীয় কৃষি বিভাগ বলছে, জেলায় কফি চাষের পরিধি বাড়লে বিপণন সহ প্রয়োজনীয় কৃষি ও প্রযুক্তিগত সহযোগিতাও দেওয়া হবে। আখতারুজ্জামান আক্তার পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বিশ্বব্যাপী জনপ্রিয় পানীয় কফি। বাংলাদেশেও কফির বেশ চাহিদা রয়েছে, তাই তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করে কফির চাহিদা মেটানো হয়। তবে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কফি চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। সমতলে ছায়াযুক্ত মাটিতে সাথী ফসল হিসেবে আবাদ শুরু হয়েছে কফির। গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে লাল ও কাঁচা হলুদ রঙের এই ফল। এবং আমি ফাঁকা জায়গায় সুপারি বাগানের ভিতর লাগাইছি। গাছ এবং ফল খুব সুন্দর হওয়ার পরে ফল হয়েছে। এখন এই এক ফল তুলতে না ফুলতে আরেক ফল, আশ্চর্যজনক ঘটনা। সুপারি বাগানের সাথে সহকারী ফসল হিসেবে কফি চাষ করছি। গত বছরে আমি কফি গাছগুলো কাটছিলাম, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফলন এবং ফুল যথেষ্ট পরিমাণ। আমার প্রতিবেশী ভাই কফির বাগান লাগাইছে, এটা খুব লাভজনক। এই চা বাগান তুলে দিয়ে আমি এবার কফির বাগান লাগাবো। এই বাগানের নিচে এটা ছায়াযুক্ত জায়গায় এটা খুব ফলন ভালো হয় এবং চাষটা খুব সুন্দর হয়। উৎপাদন বাড়লে কফি বিপণন ও বাজারজাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা এই
কফি চাষ যেন আরো বৃদ্ধি পায় তার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এটার আবাদ বৃদ্ধি পেলে বিপণন এবং প্রক্রিয়াজাতকরণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। চলতি বছর পরীক্ষামূলকভাবে অ্যারাবিকা ও বোরাস্টা জাতের কফির চাষ করা হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। শিশুদের জন্মগত হৃদরোগের চিকিৎসা প্রদানের লক্ষ্যে কক্সবাজার জেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। 21 মে থেকে শুরু হয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পটি আগামী 23 মে পর্যন্ত চলবে। কক্সবাজার জেলার হাসপাতাল সড়কে অবস্থিত ইউনিয়ন হাসপাতালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ক্যাম্প চলবে। বিশেষজ্ঞ শিশু চিকিৎসক ডাক্তার তাহেরা নাজরিন এই ক্যাম্পে বহির্বিভাগে শিশুদের রোগ নির্ণয় ও ইকোকার্ডিওগ্রাম সম্পন্ন করে চিকিৎসা প্রদান করছেন। জানাবো খেলার খবর, থাকছে ক্রিকেট। টি-20 বিশ্বকাপের র্যাঙ্কিংয়ে 19তম স্থানে থাকা নবীন যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে 153 রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ 58 রান করেন তৌহিদ হৃদয়। এছাড়া রিয়াদের ব্যাট থেকে আসে 31 রান। জবাব দিতে নেমে 5 উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন ক্রিকেটে ইতিহাস করার এই দিনে 58 রানের অমূল্য জুটি গড়েন হারমিত সিং ও কোরি অ্যান্ডারসন। এবার ফুটবল। ইউরোপা লিগের ফাইনালে ইনভিনসিবল বায়ার লেভারকুসেনের মুখোমুখি ইটালিয়ান ক্লাব অ্যাটলান্টা। বাংলাদেশ সময় রাত 1টায় ডাবলিনের আভিভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। অপরাজিত থেকে ট্রেবল জয়ের হাতছানি জাবি আলোনসো শিশুদের। আর 61 বছরের প্রথম শিরোপা জয়ের সুযোগ অ্যাটলান্টার। টানা 51 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে এরই মধ্যে খবরের শিরোনাম জাবি আলোনসোর লেভারকুসেন। বুন্দেসলিগার পর এখন মিশন ট্রেবল জয়ের। তবে এর আগের 2 দেখায় শতভাগ জয় অ্যাটলান্টার। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কলকাতায় নিখোঁজ ঝিনাইদহ 4 আসনে এমপি আনারুলের মরদেহ উদ্ধার। পরিকল্পিত হত্যাকাণ্ড বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, আটক 3। পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা। এবং নিহত প্রেসিডেন্ট রাইসির প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির শ্রদ্ধা। তেহরানের জানাজায় লাখো মানুষের ঢল, কাল দাফন। এশিয়ান নিউজ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।